আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহবুবা জাফরিন আহমেদ। আমি এতদিন রেজিস্ট্রার ছিলাম ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে। তো আমার স্টুডেন্টদের জন্য ওভারঅল যারা এমবিবিএস পরীক্ষা দিবেন তাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেকচার রেডি করেছি, সেটা হচ্ছে হাউ টু প্রিপেয়ার ফর অসপি মেডিসিন। আমরা সবাই স্টুডেন্ট থাকা অবস্থায় যেটা সবচেয়ে বেশি নেগলেক্ট করি সেটা হচ্ছে অসপি, কিন্তু আমরা এটা মাঝে মাঝে ভুলে যাই যে অসপি হচ্ছে একদম সলিড মার্ক। তো যদি আপনারা ওয়ার্ডে একটু অ্যাটেনশন দেন, খুব ছোটখাটো জিনিসে যদি একটু অ্যাটেনশন দেন, তাহলে অসপিতে খুব ইজিলি মার্ক তোলা যায়। সো আমি জাস্ট একটা জেনারেল আউটলাইনে যাচ্ছি যে আমাদের মেডিসিন অসপিতে কি কি জিনিস থাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সরে। এক্সরে নর্মালি দুটো থাকে, একটা চেস্ট এক্সরে আর আরেকটা হচ্ছে এক্সরে স্কাল অথবা এক্সরে হ্যান্ড। ইসিজি ইউজুয়ালি একটা, টোটাল 100 মার্কের মধ্যে আমাদের 10টা স্টেশন থাকবে, তার মধ্যে দুটো এক্সরে থাকবে, একটা ইসিজি থাকবে, একটা বা দুটো ইনস্ট্রুমেন্ট থাকবে। প্রেসক্রিপশন রাইটিং অথবা প্রসিডিওর একটা। ডাটা ইন্টারপ্রিটেশন 2টা থেকে 3টা ডাটা ইন্টারপ্রিটেশন থাকে, যেটা আমরা পরের ক্লাসগুলোতে ডিসকাস করব। এবং পিক্টোগ্রাম, সেটা হচ্ছে ছবি দেখে আপনাদেরকে ডায়াগনোসিস করতে হবে এবং সেটার ব্যাপারে 2-3টা পয়েন্ট লিখতে হবে। এরকম থাকে দুটো। আমরা এর পরের ক্লাসগুলোতে ইসিজি, পিক্টোগ্রাম এবং ডাটা ইন্টারপ্রিটেশন আলোচনা করব। আজকের সেশনটা হচ্ছে আমাদের এক্সরে। তো এক্সরেতে, একটা চেস্ট এক্সরেতে কি কি জিনিস থাকে আমি যতটুকু সম্ভব সহজ করে বলার চেষ্টা করব এমবিবিএস এর জন্য। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে আনসার করতে পারেন, আমি আমি সেশনের পরে এটা রিপ্লাই দিব। সো একটা চেস্ট এক্সরেতে কি কি জিনিস থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কনসলিডেশন। কনসলিডেশন থাকতে পারে টিবি অথবা নিউমোনিয়ার এক্সরে, প্লুরাল ইফিউশন, লাং অ্যাবসেস, নিউমোথোরাক্স, হাইড্রোনিউমোথোরাক্স, ফাইব্রোসিস এবং মিলিয়ারি টিউবারকুলোসিস। দেশের পার্সপেক্টিভে সবচেয়ে কমন এক্সরে হচ্ছে কনসলিডেশন এক্সরে, বিকজ আমাদের দেশে টিবি অনেক প্রিভ্যালেন্ট। এটা যে কোনো ফর্মেই কনসলিডেশন এক্সরে আসতে পারে। আর এক্সরে স্কাল সবচেয়ে ইম্পর্টেন্ট এমবিবিএস এর জন্য হচ্ছে থ্যালাসেমিয়া আর মাল্টিপল মায়োলোমা, হচ্ছে রিকেটস। তো আমরা যদি চেস্ট এক্সরেতে যাই, তাহলে সবার আগে আমাদেরকে জানতে হবে একটা নর্মাল এক্সরেতে কি কি স্ট্রাকচার থাকে। যদি আমরা এই ছবিটা দেখি, খুব গ্রসলি যদি বলি, মাঝখানে থাকে হচ্ছে হার্ট, হার্টের আউটলাইন। এরপরে আমাদেরকে দেখতে হবে হচ্ছে ওভারঅল লাংস। লাংস হচ্ছে কালো, বিকজ এয়ারের মধ্যে দিয়ে যখন রেডিয়েশনটা পাস হয় তখন ফ্রিলি পাস হয় এবং এটাকে কালো দেখা যায়। এবং এর মাঝখানে মাঝখানে আমরা ছোট ছোট পালমোনারি ভেসেল দেখতে পাই। এই রেডিয়েশনটা যখন কোনো কিছুতে বাধা পায়, সলিড, ফ্লুইড, যে কোনো মিডিয়ামে বাধা পায়, তখন সেটা শ্যাডো হিসেবে আসে। তো আমরা লাংস দেখবো এবং ওভারঅল হার্ট দেখবো। লাংসে কোথাও কোনো, এই কালো লাংসের মধ্যে কোথাও সাদা কোনো লিশন আছে নাকি, এটা হচ্ছে আমাদের লেভেলে দেখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এরপরে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে রিবস। এগুলো হচ্ছে রিবস। এই রিবস এর ইম্পর্টেন্স কি, আমরা কত লেভেলে এই রিবস গুলো দিয়ে লাংসকে 3টা জোনে ভাগ করা হয়েছে, আপার জোন, মিডল জোন এবং লোয়ার জোন, যাতে আমরা লিশনটা কোথায় আছে এটাকে আমরা লোকালাইজ করতে পারি। তো আমরা আপার জোন কাকে বলবো, আমরা যদি দেখি এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড অফ সেকেন্ড রিব। তো সেকেন্ড রিবের লোয়ার এন্ডের উপর পর্যন্ত সবই হচ্ছে আপার জোন। সেকেন্ড থেকে ফোর্থ রিবের অ্যান্টেরিয়র এন্ড, যেখানে যেরকম এটা সেকেন্ড রিব, থার্ড রিব, ফোর্থ রিব, তো সেকেন্ড থেকে ফোর্থ রিব পর্যন্ত হচ্ছে মিডল জোন এবং ফোর্থ রিব থেকে অনওয়ার্ডস হচ্ছে লোয়ার জোন। তো আমরা যে কোনো লিশন যখন বলবো আমাদেরকে বেটার জোনে ভাগ করে লেখা। মাঝখান দিয়ে দেখা যাচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়াটা নর্মালি ট্রান্সলুসেন্ট হয়। আর সাইডে স্ক্যাপুলা,
এবং মাঝখান দিয়ে ভার্টিব্রার স্পাইন দেখা যাচ্ছে, এবং রাইট ডোম অফ ডায়াফ্রাম এবং লেফট ডোম অফ ডায়াফ্রাম দেখবো আমরা। এই যে অ্যাঙ্গেল ডায়াফ্রাম এবং রিবস এর মধ্যে যে অ্যাঙ্গেল, সেটাকে বলা হয় কোস্টোফেনিক অ্যাঙ্গেল। সো রাইট এর ক্ষেত্রে রাইট কোস্টোফেনিক অ্যাঙ্গেল, লেফট এর ক্ষেত্রে লেফট কোস্টোফেনিক অ্যাঙ্গেল। এবং ডায়াফ্রাম এবং হার্টের মধ্যে যে অ্যাঙ্গেল, হার্টের যে বর্ডার এবং ডায়াফ্রামের মধ্যে যে অ্যাঙ্গেল, সেটাকে বলা হয় কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। সো রাইট কার্ডিওফ্রেনিক এবং লেফট কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। এটা হচ্ছে গ্রসলি আমরা এই জিনিসগুলো দেখবো। অলসো রিবসে কোনো ফ্র্যাকচার আছে নাকি, এটাও এক্সরে থেকে দেখা যায়। রিবসে কোনো ফ্র্যাকচার আছে নাকি। আমাদের লেভেলে এই গ্রস জিনিস, এই গ্রসগুলো জানতে পারলেই এনাফ। আমি আবার বলছি, এটা হচ্ছে জেনারেল স্টুডেন্টের জন্য একটা এক্সরে ওভারভিউ। যদি আপনারা কেউ এর চেয়ে বেশি জানতে চান, আপনারা এক্সরে দেখে নেবেন নিজ দায়িত্বে। এবং এক্সরের জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে আমাদের রেসপেক্টেড প্রফেসর আব্দুল্লাহ স্যারের রেডিওলজির বই। ওকে, এবং নর্মাল একটা এক্সরে, এবং এখানে মার্কিং করা আছে, রিবস ধরে ধরে মার্কিং করা আছে, যাতে আমরা জোনগুলো ভালো করে বুঝতে পারি। এটা হচ্ছে সেকেন্ড রিব, থার্ড রিব, ফোর্থ রিব, সব মার্কিং করা আছে। এবং এই বোনসটা হচ্ছে ক্লাভিকল। আচ্ছা, তো আমরা ফার্স্ট এক্সরেতে চলে যাই। সবচেয়ে কমন এক্সরে, পরপর বেশ কয়েকটা প্রফে এই ধরনের এক্সরে এসেছে। সেটা হচ্ছে mention to finding of this X-ray, what is your radiological diagnosis, mention 4 physical finding। এখানে একটা ব্যাপার বলে রাখি, রেডিওলজিক্যাল ডায়াগনোসিস মানে কিন্তু আমাদের অ্যাকচুয়াল ডায়াগনোসিস না। আমাদের রেডিওলজিক্যাল ডায়াগনোসিসের মধ্যে কনসলিডেশন, প্লুরাল ইফিউশন, ফাইব্রোসিস, এগুলো হবে হচ্ছে আমাদের এক্সরে দেখে যে ইমপ্রেশন, সেটাকে বলা হয় রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। কিন্তু নট নেসেসারি দিস ইজ আ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, কারণ এই ধরনের এক্সরে বিভিন্ন ডিজিজে পাওয়া যায়। তো আমাদের রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ওয়াইজ কোয়েশ্চেনটা কি চাচ্ছে সেটা আমাদেরকে আগে ভালো করে পড়ে নিতে হবে। এবং ফিজিক্যাল ফাইন্ডিং মানে হচ্ছে বেসিক্যালি সাইন। তো আমাদেরকে চেয়েছে এখানে মেনশন 4 সাইন অর ফিজিক্যাল ফাইন্ডিং। আমরা যদি এক্সরেটাকে খেয়াল করি, আমাদের লেফট সাইড নর্মাল আছে, সাইডে আপার জোন এবং মিডল জোনে একটা ওপাসিটি আছে। ওপাসিটি হচ্ছে দুই রকম এক্সরের জন্য, চেস্ট এক্সরের জন্য। একটা হচ্ছে হোমোজেনাস ওপাসিটি, মানে পুরো লিশনটাই হচ্ছে একই রকম সাদা, এটাকে বলা হয় হোমোজেনাস ওপাসিটি। আর যদি সাদা কালো মিক্সচার একটা লিশন থাকে, সেটাকে বলা হয় প্যাচি ওপাসিটি। তাহলে এখানে যে লিশনটা আছে সেটা হচ্ছে একটা homogeneous opacity. So there is a homogeneous opacity in the right upper and middle zone of right upper and middle zone of lung, and trachea is centrally placed. Trachea centrally placed আমরা কি করে বুঝবো? এই যে স্পাইনাস প্রসেসটা দেখা যাচ্ছে, এখান থেকে যদি ইকুইডিস্টেন্স হয় ট্রাকিয়াল টিউবটা, সেটা হচ্ছে ট্রাকিয়া সেন্ট্রালি প্লেসড ইন্ডিকেট করে। রাইট। আর আমরা রাইট এবং লেফট, কোনটা রাইট লাং কোনটা লেফট লাং কিভাবে করে বুঝবো? সেটা হচ্ছে প্রত্যেকটা এক্সরে উপরে কোনায় ছোট করে লেখা থাকে, আর আর লেখা থাকে, আর ইন্ডিকেট করা হচ্ছে রাইট। সো আমাদের ডায়াফ্রামটা, রাইট ডোম অফ ডায়াফ্রামটা একটু এলিভেটেড এবং লেফট ডোমটা একটু নিচের দিকে থাকে, এবং হার্টটা প্রিডমিনেন্টলি থাকে হচ্ছে লেফট সাইডে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হোমোজেনাস ওপাসিটি আছে রাইট আপার এবং মিডল জোনে, এবং ট্রাকিয়া সেন্ট্রালি প্লেসড। যদি বলতো মেনশন 3 ফাইন্ডিং, তাহলে আমরা আরো বলতে পারতাম কোস্টোফ্রেনিক এন্ড কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলস আর নর্মাল। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এয়ার ব্রঙ্কোগ্রাম। এখানে অল্প অল্প আমরা ছোট ছোট কালো শ্যাডো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এয়ার ব্রঙ্কোগ্রাম। তো
হোয়াট ইজ ইউর রেডিওলজিক্যাল ডায়াগনোসিস? এরকম একটা এক্সরে যখন এটার ডায়াগনোসিস হচ্ছে কনসলিডেশন, তাহলে লাংসের একটা পার্ট স্পঞ্জি হয়ে গেছে। আমরা জানি লাংস হচ্ছে নর্মালি স্ট্রাকচার হচ্ছে, লাংসের একটা পার্ট সলিড হয়ে গেছে। আমরা জানি লাংস হচ্ছে নর্মালি স্পঞ্জি, ভিতরে এয়ার থাকে। সেই স্পঞ্জি কোনো কারণে সলিড হয়ে যায় কোনো একটা পার্ট, সেটাকে বলা হয় কনসলিডেশন। সো there is a consolidation in the right upper angle zone. এরপরে কোয়েশ্চেন হচ্ছে মেনশন 4 physical finding। এরকম একটা কনসলিডেশন কোন কোন কারণে হয়? সবচেয়ে কমন কারণ হচ্ছে নিউমোনিয়া। এর পরের কারণগুলো হচ্ছে টিউবারকুলোসিস এবং ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। তো ফিজিক্যাল ফাইন্ডিং যখন জানতে চায় তখন সবচেয়ে কমনেস্ট কজটার ফিজিক্যাল ফাইন্ডিং লেখাটাই আমাদের জন্য ভালো। তো এরকম একটা কনসলিডেশনে আমরা ফিজিক্যাল ফাইন্ডিং কি কি জিনিস পাবো? আমরা চেস্ট যদি এক্সামিনেশন করি, চেস্ট করলে আমরা পাবো restricted movement on the right side। যদি আমরা vocal fremitus করি তাহলে that will be increased। যদি আমরা পারকাশন করি we will find udidal, এবং যদি অসকালটেশন করা হয় তাহলে ব্রেথ সাউন্ড পাবো ব্রঙ্কিয়াল। আমরা পরের এক্সরেতে যাই, অ্যান্সার গুলো দেওয়া আছে। So there is homogeneous opacity in the right upper and mid zone with air bronchogram within it. Trachea is centrally placed. আমার রেডিওলজিক্যাল ডায়াগনোসিস হচ্ছে রাইট সাইডেড কনসলিডেশন। সব সময় খেয়াল করবেন আপনারা যে যখনই আমরা ডায়াগনোসিস বলবো এক্সরেতে রাইট লেফট অবশ্যই মেনশন করতে হবে, বিকজ হাফ মার্ক থাকে হচ্ছে কোন সাইডে অ্যাবনর্মালিটি আপনারা ধরতে পেরেছেন নাকি, সেটার জন্য হাফ মার্ক থাকে। ফিজিক্যাল ফাইন্ডিং, যদি এরকম একটা এক্সরে ফিজিক্যাল ফাইন্ডিং বলে আপনারা চেষ্টা করবেন রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনে যে ফাইন্ডিং গুলো থাকে সেগুলো দেওয়ার জন্য। সো রিডিউসড চেস্ট মুভমেন্ট, ভোকাল ফ্রেমিটাস রিডিউসড, পার্ক নোট, woody dull and breath sound bronchial on the right side। অবশ্যই কোন সাইডে পাবেন সেটা মেনশন করে দিবেন। আমরা একই রকম আরো একটা এক্সরে এনেছি। এখানে দেখছেন একটা হোমোজেনাস ওপাসিটি আছে, এটা হচ্ছে রাইট লাংয়ের মিডল জোনে। আর কি কি কোয়েশ্চেন হতে পারে এরকম একটা এক্সরে থেকে? হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ দিস এক্সরে ফাইন্ডিং? সবচেয়ে কমন কজ কি? নিউমোনিয়া। এবং মেনশন 2 আদার পসিবিলিটিস। আমি বলেছি এরকম এক্সরে আর কি কি কারণ হতে পারে আমাদের দেশে, একটা হচ্ছে টিবি আর আরেকটা হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। মেনশন 4 ক্লিনিক্যাল ফিচার। আমরা সবচেয়ে কমন কজ যেহেতু নিউমোনিয়া বলেছি, 4টা ক্লিনিক্যাল ফিচার আমরা বলবো হচ্ছে নিউমোনিয়ার 4টা ক্লিনিক্যাল ফিচার। কি কি জিনিস থাকে? ফিভার থাকে, কাফ, চেস্ট পেইন, রাইট সাইডেড প্লুরাইটিক চেস্ট পেইন, যদি আপনারা পুরোটুকু লিখেন তাহলে মার্ক ভালো আসবে, রাইট সাইডেড প্লুরাইটিক চেস্ট পেইন এন্ড হেমোপটাইসিস। এটা আরেক ধরনের প্যাটার্ন অফ এক্সরে। কি বলেছে? মেনশন 3 রেডিওলজিক্যাল ফাইন্ডিং। তো আমরা যদি ফাইন্ডিং বের করার চেষ্টা করি, এগেইন আমরা দেখি ট্রাকিয়াটা সেন্ট্রালি প্লেসড আছে এবং এখানে একটা রাইট সাইডে একটা প্যাচি ওপাসিটি আছে ইন দা আপার জোন এন্ড মিড জোন। প্যাচি ওপাসিটি এবং প্যাচি ওপাসিটি মাঝখানে দেখবেন কিছু ক্যাভিটি আছে, ক্যাভিটারি লিশন। সো 3 ফাইন্ডিং বলতে আমরা বলবো যে a patchy opacity in the right upper and middle zone with multiple cavitary lesion and trachea is centrally placed। এই এক্সরেটা প্রফের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও টিবি খুবই প্রিভ্যালেন্ট, এটা আপনাদের অসপি, লং কেস, শর্ট কেস, ইভেন ভাইভা, রিটেন কোয়েশ্চেন সবকিছুর জন্যই টিবি খুবই ইম্পর্টেন্ট। যখনই কোনো ওপাসিটির মধ্যে ক্যাভিটারি লিশন পাবেন
তখনই মাথায় স্ট্রাইক করতে হবে যে we are looking at an X-ray of tuberculosis. What is the most likely cause of this finding? Now, আমরা জানি যে this is one sort of consolidation. আমরা বলছি যে consolidation can be homogeneous consolidation, it could be patchy. But সেটা কিন্তু এখানে চাইনি, বলেছে যে এই ধরনের ফাইন্ডিং কোন ক্ষেত্রে হতে পারে, ডিজিজে হতে পারে। সবচেয়ে কমন ডিজিজ হচ্ছে pulmonary tuberculosis. Mention 2 risk factor of this condition. আমরা ধরে নিচ্ছি যে we are thinking about pulmonary tuberculosis. So এইটার জন্য দুটো ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে poor socio-economic condition and overcrowding. Now এই এক্সরেটা কিন্তু মাল্টিপল টাইম প্রফে এসেছে এবং এভাবে এসেছে যে what is the most likely cause of this kind of finding and mention 2 important risk factor. So finding আমরা যেটা বলেছি patchy opacity on the right upper zone, multiple within the opacity, and trachea is centrally placed. এই একই রকম এক্সরেতে যদি ট্রাকিয়াটা আমরা দেখতাম রাইট হয়ে গেছে তাহলে কিন্তু পুরো ডায়াগনোসিসটা চেঞ্জ হয়ে যেত। আমরা যে কনসলিডেশনের কথা বলছি সেই কন্ডিশনে ট্রাকিয়া কখনোই শিফট হয় না, সবসময় সেন্ট্রালি প্লেস থাকে। কিন্তু যখনই এরকম কোন একটা কনসলিডেশনে ট্রাকিয়া শিফট হয়ে যায় রাইট সাইডে তখন এটা ডায়াগনোসিস চেঞ্জ হয়ে ইট উইল বি ফাইব্রোসিস অর কোল্যাপস। সেকেন্ড কোয়েশ্চেন ছিল আমাদের হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ দিস ফাইন্ডিং, সেটা হচ্ছে অ্যাক্টিভ পালমোনারি টিউবারকুলোসিস। আমি হয়তো অ্যাক্টিভ ওয়ার্ডটা বলতে ভুলে গেছি, যখনই কোথাও এখানে কোনো ক্যাভিটারি লিশন থাকবে সেটা তার মানে হচ্ছে ডিজিজ অ্যাক্টিভ, তার মানে অ্যাক্টিভ ইনফ্লামেশন এবং ড্যামেজ ইজ গোয়িং অন ইন বিটুইন দ্য লাং। And risk factor বলেছি অলরেডি, poor socio-economic condition and overcrowding. একই রকম এক্সরে, সেই প্যাচি ওপাসিটি এবং তার মাঝখানে মাল্টিপল ক্যাভিটারি লিশন। So again, this is pulmonary tuberculosis. We are looking at an active pulmonary tuberculosis X-ray. আর কি কোয়েশ্চেন হতে পারে এরকম এক্সরে থেকে? মেনশন 4 ইনভেস্টিগেশন। কি ইনভেস্টিগেশন করব আমরা? একটা হচ্ছে সিবিসি উইথ ইএসআর। যখন ইনভেস্টিগেশন চাবে, যারা ভালো মার্ক তুলতে যান তাদের জন্য ইনভেস্টিগেশনের খুবই শর্টে যদি লিখতে পারেন তাহলে মার্ক ভালো ওঠে। টিচারের একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে আপনাদের কনসেপশনটা ক্লিয়ার আছে এবং আপনারা এক্সট্রা মার্ক গেইন করতে যাচ্ছেন। তো আমরা জাস্ট সিবিসি এবং ইএসআর লিখলে যে মার্ক আসবে, যদি আমরা লিখি যে সিবিসি সেখানে লিম্ফোসাইটোসিস এবং ইএসআর রেইজড লিখি তাহলে আমরা মার্কটা বেশি পাবো। এরপরে হচ্ছে স্পুটাম ফর এএফবি স্টেইন এবং আমাদের ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন যেটা করা হয় এখন সেটা হচ্ছে স্পুটাম ফর জিন এক্সপার্ট। জিন এক্সপার্ট কিছুই না, এখানে স্পুটামের মধ্যে যেই টিবি যেই ব্যাসিলাসটা আছে সেটার জেনেটিক মেটেরিয়ালকে অ্যাম্পলিফাই করে বেশি করে দেখা হয়, যাতে যদি কোনো স্মল অ্যামাউন্টও টিবির ব্যাসিলাস থাকে তাহলে এটাকে অ্যাম্পলিফাই করে দেখা হয় জিন এক্সপার্টের মাধ্যমে। এবং জিন এক্সপার্টটা কিন্তু ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো স্পুটাম ফর জিন এক্সপার্ট। অলসো আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমরা কোন স্যাম্পল থেকে কোন টেস্ট করব। যেরকম স্পুটাম ফর এএফবি, আপনারা এএফবি স্টেইন লিখলে কিন্তু নাম্বার আসবে না, বলতে হবে স্পুটাম ফর এএফবি স্টেইন and sputum for gene expert, also sputum for tuberculosis culture. এটা এখন করা হয় না বিকজ এটা অনেক টাইম কনজিউমিং একটা টেস্ট। মেনশন 4 ক্লিনিক্যাল ফিচার। টিবি ক্লিনিক্যাল ফিচার আমরা সবাই জানি, লো গ্রেড ফিভার থাকে, তার সাথে নাইট সোয়েট, ওয়েট লস থাকতে পারে, কাফ এবং হেমোপটাইসিস থাকে। সো এই কোয়েশ্চেনগুলো রেলেভেন্ট কোয়েশ্চেন যেটা আমাদেরকে পড়ে ফেলতে হবে। এরপরে আসি থার্ড চেস্ট এক্সরে। এটাও খুবই খুবই কমন আমাদের এমবিবিএস লেভেলে। যদি আমরা একটু খেয়াল করি, এখানে লেফট লাংটা একদম ক্লিয়ার, কোথাও কোনো
ওপাসিটি নেই। অ্যাঙ্গেল একদম ক্লিয়ার, কার্ডিওফ্রেনিক কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল লেফট সাইডে ক্লিয়ার। ওকে, কিন্তু রাইট সাইডে যদি দেখি, সেটা হচ্ছে রাইট সাইডে বেজে অথবা লোয়ার জোনে একটা ওপাসিটি আছে, এবং সেই ওপাসিটিটার জন্য কোস্টোফ্রেনিক এবং কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল দুটো দেখা যাচ্ছে না। এবং এই ওপাসিটিটার যে আপার মার্জিন সেটা হচ্ছে কনকেভ, প্রিসেন্ট্রিক, চাঁদের মতো আপার মার্জিন। এই ধরনের এক্সরে যখন লিশন থাকে, এটা হচ্ছে অ্যাপিক্যাল প্লুরাল ইফিউশনের এক্সরে, রাইট সাইডেড প্লুরাল ইফিউশন। এক্ষেত্রে ট্রাকিয়া খুব একটা শিফট হয়নি, কিন্তু যদি প্লুরাল ইফিউশন অনেক বেশি থাকে তাহলে এই লাংসের চারদিকে প্লুরাল স্পেসে যে ফ্লুইডটা অ্যাকুমুলেট হয় সেটা মেডিসিনামকে ধাক্কা দিয়ে অপোজিট সাইডে সরিয়ে ফেলে, সেক্ষেত্রে ট্রাকিয়া অনেক সময় শিফট হয়। So our radiological diagnosis is a case of right-sided pleural effusion. Again, right naki left side, please আপনারা mention করতে ভুলবেন না। Mention two extra finding. So there is a homogeneous opacity in the right lower zone with crescentric upper margin. Coastophrenic and cardiophrenic angle on the right side is obliterated. Mention four physical finding. Physical finding মানে again আমরা physical examination করে, চেস্টের physical examination করে আমরা যে ফাইন্ডিং পাবো সেটা হচ্ছে physical finding। কি পাবো আমরা? যেহেতু রাইট সাইডে প্লুরাল ইফিউশন মানে প্লুরাল ক্যাভিটিতে ফ্লুইড জমে আছে, তো রাইট লাংটা ঠিকমতো এক্সপ্যান্ড হতে পারবে না, এবং সেটার জন্য রাইট সাইডে যেই রেসপিরেটরি যে মুভমেন্ট সেটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আমরা ইন্সপেকশনে দেখবো হচ্ছে মুভমেন্ট রেস্ট্রিক্টেড অন রাইট সাইড। যদি আমরা পালপেট করতে যাই, সেক্ষেত্রে ভোকাল ফ্রেমিটাস উইল বি রিডিউসড ওভার দিস এরিয়া। শুধুমাত্র লিশন যেখানে আছে তার উপরে ভোকাল ফ্রেমিটাস রিডিউসড হবে। এবং পারকাশন নোট, যদি আমরা পারকাস করতে যাই তাহলে পারকাশন নোট পাবো ডাল। নর্মাল পারকাশন নোট কিন্তু রেজোনেন্ট। এবং ব্রেথ সাউন্ড, যদি আমরা পেশেন্টকে লম্বা করে শ্বাস নিতে বলি, শ্বাস ছাড়তে বলি, তাহলে আমরা ব্রেথ সাউন্ড হবে অনেক দূর থেকে আসছে, অথবা আমরা শুনতে পাচ্ছি না ঠিক মতো। So breath sound will be diminished over this area, and rest of the lung will be normal in examination. যখন এক্সামিনেশনে ফাইন্ডিং চাবে, আমরা চেষ্টা করব যে ইন্সপেকশন থেকে একটা, পালপেশন থেকে একটা, পারকাশন থেকে একটা, এবং অসকালটেশন থেকে একটা একটা করে ফাইন্ডিং দেওয়ার জন্য। প্লুরাল ইফিউশন একই রকমের আরো দুটো এক্সরে, জাস্ট এটা হচ্ছে লেফট সাইডে প্লুরাল ইফিউশন, যেখানে কার্ডিওফ্রেনিক এবং কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল দেখা যাচ্ছে না, এবং সিমিলারলি একটা ক্রিসেন্ট্রিক আপার মার্জিন আছে। এই ক্রিসেন্ট্রিক আপার মার্জিনটা যদি খেয়াল রাখেন, প্লুরাল ইফিউশনে হয় হচ্ছে ক্রিসেন্ট্রিক আপার মার্জিন অথবা কনকেভ আপার মার্জিন। আমরা পরবর্তীতে আরো একটা এখানে ফ্লুইডের মার্জিনটা খেয়াল করতে হবে। এর পরের এক্সরে, 4 নাম্বার এক্সরে, এটাও খুব ইম্পর্টেন্ট। মেনশন দ্য রেডিওলজিক্যাল ফাইন্ডিং। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে লেফট লাং অ্যাবসলিউটলি নরমাল, রাইট সাইডে আপার জোন এবং মিডল জোনে একটা ওপাসিটি আছে, হোমোজেনাস ওপাসিটি with a thick walled cavity. এবং সেই ক্যাভিটির মাঝখানে এয়ার দেখা যাচ্ছে। So this is a typical X-ray of lung abscess.
লাং অ্যাবসেস কি, লাংসে যদি কোথাও কোনো ফোড়া হয় তাহলে এটাকে বলা হয় লাং অ্যাবসেস। তো কোনো একটা অর্গানিজম যায় লাংসে, সে প্যারেনকাইমাকে ডিস্ট্রয় করে ফেলে, এবং সেই অর্গানিজমটার জন্য যে ইনফ্লামেটরি রিয়াকশন হয় সেটার জন্য একটা মেমব্রেন তৈরি হয়, থিক ওয়াল, একটা মেমব্রেন তৈরি হয়, পায়োজেনিক মেমব্রেন বলা হয়। এবং এই যে একটা হরিজন্টাল মার্জিন দেখা যাচ্ছে, এয়ার ফ্লুইড লেভেল বলা হয়। উপরে এয়ার জমে থাকে, ক্যাভিটির নিচের দিকে পাস জমে থাকে, সেটাও সেই ইনফ্লামেটরি প্রসেসের জন্য। So there is a homogeneous opacity with a thick wall cavity and horizontal air fluid margin within the cavity. Mention the most likely possibility. This is most likely a case of right-sided lung abscess. Mention two important clinical features. Lung abscess এ আমরা জানি ফিভার হয়, হাই রাইজ অফ টেম্পারেচার, অনেকে বলে সুইঙ্গিং রাইজ অফ টেম্পারেচার, এবং তার সাথে প্রফিউজ প্রোডাক্টিভ কাফ অথবা কাফ উইথ প্রফিউজ পুরুলেন্ট স্পুটাম, অকেশনালি হেমোপ্টাইসিসও হয়। সো দুটো ইম্পর্টেন্ট ফাইন্ডিং যদি বলে, আমরা হাই রাইজ অফ টেম্পারেচার অ্যান্ড প্রফিউজ প্রোডাক্টিভ কাফ উইথ প্রফিউজ পুরুলেন্ট স্পুটাম এক লাইনে যদি বলি তাহলে ফুল ইনফরমেশনই দিতে পারলাম। প্রোডাক্টিভ কাফ উইথ প্রফিউজ পুরুলেন্ট স্পুটাম। Mention two other differential diagnoses. This can also be a case of cavitating bronchogenic carcinoma, lung cancer যেটা cavitate হয়ে গেছে, অথবা case of pulmonary tuberculosis. Pulmonary TB এমন একটা ডিজিজ যেটা এক্স-রেতে সব ধরনের ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে। কনসলিডেশন হতে পারে, ফাইব্রোসিস হতে পারে, লাং অ্যাবসেস হতে পারে, প্লুরাল এফিউশন হতে পারে। একই রকম আরো তিনটা এক্স-রে। রাইট সাইডে দেখতে পাচ্ছি আমরা একটা ক্যাভিটি, তার উপর ওয়ালড মার্জিন এবং হরিজন্টাল এয়ার ফ্লুইড লেভেল ক্যাভিটির মধ্যে, উপরে এয়ার নিচে পাস। এবং সেকেন্ড এক্স-রেতে লেফট সাইডে একটা ক্যাভিটি, সরি টু ক্যাভিটি, এখানে একটা ক্যাভিটি আছে এবং নিচে আরেকটা ক্যাভিটি, এবং দুইখানেই হরিজন্টাল এয়ার ফ্লুইড লেভেল দেখা যাচ্ছে। So this is a case of lung abscess. এটা খুবই ইম্পর্টেন্ট একটা এক্স-রে যেটা মাল্টিপল টাইম প্রফে এসেছে। আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডে নরমালি যখন আমরা লাংস দেখি তখন লাংসের মধ্যে আমরা চিকন চিকন ভাস্কুলার মার্জিন দেখতে পাই, লাংসের ভাস্কুলেচার দেখতে পাই, অথবা পালমোনারি ভেসেলস দেখতে পাই সাদা সাদা। কিন্তু এখানে দেখুন রাইট সাইডটা বেশি কালো, আমরা বলি হাইপার ট্রান্সলুসেন্ট or increased translucency. রাইট সাইডটা খুব বেশি কালো, এবং এখানে কোনো লাংসের যে পালমোনারি যে ভেসেল থাকে এখানে কোনো পালমোনারি ভেসেল দেখা যাচ্ছে না। যখনই আমরা লাংসের একটা সাইড এরকম হাইপার ট্রান্সলুসেন্ট অর ইনক্রিজ ট্রান্সলুসেন্সি পাবো, তখনই আমাদের মাথায় আসতে হবে যে দিস ইজ আ কেস অফ নিউমোথোরাক্স। তার মানে প্লুরাল ক্যাভিটির মাঝখানে যদি বাতাস ঢুকে যায় তাহলে লাংসটা এরকম হাইপার ট্রান্সলুসেন্ট হয়ে যায়, এবং সেই বাতাসের জন্য ওই লাংসটাকে কলাপস করে দেয়, যেখানে একটা থিন লাং মার্জিন। এবং এই রাইট সাইডে অনেক বাতাস যাওয়ার জন্য এই রাইট সাইডের এয়ারটা মেডিয়াসনামকে অপোজিট সাইডে নিয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাকিয়া, মাঝখানে যে ট্রাকিয়া যে স্ট্রেট হওয়ার কথা ছিল সেই ট্রাকিয়াটা অপোজিট সাইডে শিফট হয়ে গেছে। সো মেনশন টু অ্যাবনর্মাল ফাইন্ডিং যদি বলি তাহলে আমরা বলবো increased translucency of the right side with collapsed lung margin,
and trachea and heart shifted to opposite side. Our diagnosis is this is a case of right-sided pneumothorax. Mention 4 underlying cause. Underlying cause সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের দেশে টিউবারকুলোসিস লাং ড্যামেজ করতে করতে এক সময় যদি পেরিফেরাল লাং যদি ড্যামেজ হয়ে যায় তাহলে এয়ার কানেক্ট হয়ে যায়, প্লুরাল ক্যাভিটির সাথে এয়ার কানেক্ট হয়ে যায়। সো টিউবারকুলোসিস অলসো সিওপিডি আমাদের দেশে খুবই কমন। সিওপিডি রাপচার অফ এপিক্যাল ব্লেব অর বুলা। বুলা হচ্ছে এক ধরনের এয়ার ফিল্ড, এক ধরনের বেলুনের মতো এয়ার ফিল্ড পকেট, সে যদি রাপচার হয়ে যায় হলে লাংসের গায়ে এরকম যদি এয়ার ফিল্ড পকেট থাকে, সে যদি কোনো কারণে রাপচার হয়ে যায় তাহলে প্লুরাল ক্যাভিটি এবং লাংসের মধ্যে একটা কানেকশন তৈরি হয়, যার জন্য নিউমোথোরাক্স হতে পারে। এবং পেনিট্রেটিং লাং ইনজুরি, যদি আমরা লাং বায়োপসি করতে যাই অথবা ব্রঙ্কোস্কোপি করতে যাই তাহলেও যে ইনজুরি হয় সেখান থেকে অ্যাক্সিডেন্টালি নিউমোথোরাক্স হতে পারে। আরো দুটো এক্সরে, একই ডায়াগনোসিস। একটু যদি খেয়াল করেন আপনারা, রাইট সাইডে ইনক্রিজ ট্রান্সলুসেন্সি and collapse lung margin, and trachea is little bit shifted to opposite side. Also second example যদি খেয়াল করেন তাহলে increased translucency in the left side with collapsed lung margin. So একটা হচ্ছে রাইট সাইডে নিউমোথোরাক্স এবং সেকেন্ডটা হচ্ছে লেফট সাইডে নিউমোথোরাক্স। অলসো এখানে খেয়াল করে যদি দেখেন তাহলে এই লেফট সাইডে লাং মার্জিন দেখা যাচ্ছে না কিছু। সিক্সথ এক্সরে, এটা এমবিবিএস লেভেলে একটু কঠিন এক্সরে, কিন্তু এটাও প্রফে এসেছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আগের মতনই রাইট লাংটা একটু বেশি কালো, তার মানে হাইপার ট্রান্সলুসেন্ট, এবং সেই কালো লাংসের মাঝখান দিয়ে একটা থিন লাং বর্ডার দেখা যাচ্ছে। দিস ইজ collapsed lung margin. So this is also a case of pneumothorax, but তার সাথে add another abnormality, কি সেটা হচ্ছে fluid level in the right lung, which is obscuring the right postophrenic, এখানে কোনো postophrenic এবং cardiophrenic অ্যাঙ্গেল দেখা যাচ্ছে না। আমরা প্লুরাল ইফিউশনে পড়েছিলাম যে ফ্লুইডটা হবে সেটা প্রিসেন্ট্রিক আপার মার্জিন, চাঁদের মতো হবে আপার মার্জিনটা, কিন্তু এক্ষেত্রে একদম স্ট্রেট হরিজন্টাল ফ্লুইড লেভেল। সো যখন এরকম দেখা যাবে হরিজন্টাল ফ্লুইড লেভেল, এটাকে বলা হয় অলরেডি নিউমোথোরাক্স আমাদের ডায়াগনোসিসে আছে। যখনই দেখবো আরেকটা ওপাসিটি আছে যেটার জন্য আমাদের অ্যাঙ্গেল অবলিটারেটেড, তখনই আমরা বুঝবো এখানে ফ্লুইড আছে। দিস ইজ আ কেস অফ হাইড্রোনিউমোথোরাক্স। So increased translucency with collapsed lung margin on the right side, horizontal fluid level with obliteration of right postophrenic and cardiophrenic angle. Underlying cause, যে কারণে নিউমোথোরাক্স হয় একই কারণে, মোর অর লেস একই কারণে হাইড্রোনিউমোথোরাক্স হয়। যদি আমরা প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করতে গেল অ্যাক্সিডেন্টালি লাং পাংচার হয়ে যায়, সেক্ষেত্রে হতে পারে যে কোনো পেনিট্রেটিং ট্রমা, এটা স্ট্যাব ইনজুরি হতে পারে, থোরাকোটমি টিউব ইনসার্ট করার সময় হতে পারে, লাং বায়োপসি, প্লুরাল বায়োপসি, ভেন্টিলেশন, যে কোনো ক্ষেত্রেই পেনিট্রেটিং ট্রমা হতে পারে। যদি কোনো লাং অ্যাবসেস বাইরের দিকে পেরিফেরালে ছিল, সেটা এখন রাপচার হয়ে গেছে, সেক্ষেত্রে রাপচার লাং অ্যাবসেস হতে পারে। এবং অলসো পালমোনারি টিউবারকুলোসিস, আমি বলেছি পালমোনারি টিবি যে কোনো ধরনের প্রেজেন্টেশন নিয়ে এক্সট্রা প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে পারে। আর আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলে রাখি, যে এক্সট্রা ফাইন্ডিং এবং রেলেভেন্ট যা যা ইনফরমেশন দেখছেন আপনারা, এগুলো মোটামুটি আমি রেসপেক্টেড আব্দুল্লাহ স্যারের রেডিওলজি বই থেকে নিয়েছি। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন। তো আমরা সাইন কি কি পাবো যদি আমরা এরকম একটা পেশেন্টকে এক্সামিন করতে চাই?
আমরা দেখছি যে উপরের দিকে আছে হচ্ছে নিউমোথোরাক্স, তাই না? তাহলে আমরা পাবো হচ্ছে কম্বিনেশন অফ বোথ সাইন। আমরা আপার 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 লেভেলে যদি আমরা এক্সামিনেশন করতে যাই তাহলে আমরা নিউমোথোরাক্সের সাইন পাবো, এবং যদি নিচের দিকে এই যে ফ্লুইড আছে এটার উপর যদি আমরা যখন আমরা এক্সামিনেশন করব তখন আমরা ফ্লুইডের যে সাইনগুলো পাই, যেমন ব্রেথ সাউন্ড ডিমিনিশড, পারকাশন নোট ডাল, সেগুলো পাবো। আর উপরের দিকে পারকাস যদি করতে যাই তাহলে আমরা পারকাশন নোট হাইপার রেজোনেন্ট পাবো, বিকজ এখানে এক্সেস এয়ার আছে এই জন্য। আরো দুটো এক্সরে হাইড্রোনিউমোথোরাক্সের। আমরা যদি ফার্স্ট এক্সরে খেয়াল করি, দিস ইজ আ রাইট সাইডেড হাইড্রোনিউমোথোরাক্স, যেখানে রাইট সাইডেড ট্রান্সলুসেন্সি দেখা যাচ্ছে এবং কোলাপস লাং মার্জিন দেখা যাচ্ছে এবং হরিজন্টাল ফ্লুইড লেভেল। Also, this is another X-ray of second X-ray. Seventh X-ray একটু আনকমন MBBS লেভেলে, তারপরও this is very important for all of you to know, সেটা হচ্ছে আমরা দেখতে মাল্টিপল ছোট ছোট সিডের মতো, দানার মতো দেখতে পাচ্ছি পুরো লাংস জুড়ে আছে, ছোট ছোট দানা ছড়িয়ে দেওয়া হয়েছে মনে হয়। এটা হচ্ছে মিলেট সিড লাইট অ্যাপিয়ারেন্স, পুরো লাংস জুড়ে আছে। X-ray of miliary tuberculosis. Multiple miliary mottling. আমরা দুই লাংসে দেখতে পাচ্ছি মাল্টিপল, অ্যাকচুয়ালি নিউমারাস মিলিয়ারি মোটলিং। এখানে আপার জোনে, মিডল জোন, লোয়ার জোন, সব জোনে আছে। মোর প্রমিনেন্ট লোয়ার জোনে, কিন্তু সব জোনে আছে both lungs. So this is a typical X-ray of miliary tuberculosis. এরকম আর কোথায় দেখা যায়? দুটো ডিজিজ আছে, একটা হচ্ছে স্কোয়ারডোসিস, a form of connective tissue disease, also histoplasmosis. This is a form of fungal infection যেটা লাংসকে ইনভলভ করতে পারে ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে। So these are the two differential diagnoses, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে সবচেয়ে কমন হচ্ছে এরকম একটা এক্সরে, সবচেয়ে কমন কজ হচ্ছে মিলিয়ারি টিউবারকুলোসিস। নাও অনেকে কনফিউজ করে ফেলেন যে মিলিয়ারি টিউবারকুলোসিস আর ডিসেমিনেটেড টিউবারকুলোসিস কি সেম নাকি। ডিসেমিনেটেড টিবি বেসিক্যালি যদি টিউবারকুলোসিস যদি 2 or more ইনভলভ করে তাহলে ডিসেমিনেটেড টিউবারকুলোসিস হতে পারে, কিন্তু সব সময় ডিসেমিনেটেড টিউবারকুলোসিসের ক্ষেত্রে এক্সরেতে এরকম ফাইন্ডিং দেখা যায় না। যদি এক্সরেতে এরকম ডানা ফাইন্ডিং পাওয়া যায়, শুধুমাত্র সেক্ষেত্রে এটাকে মিলিয়ারি টিউবারকুলোসিস বলা হয়। মেনশন 4 ক্লিনিক্যাল ফিচার। এসব পেশেন্টের লো গ্রেড ফিভার, ওয়েট লস, নাইট সোয়েট, পাশাপাশি আরো অর্গান ইনভলভমেন্ট থাকতে পারে। সবচেয়ে কমন হচ্ছে টিউবারকুলোস মেনিনজাইটিস, যেখানে হেডেক, ড্রাউজিনেস হয়। এবং ইনভেস্টিগেশন কি করবো আমরা? সিডিসি উইথ ইএসআর তো করবোই, তার সাথে স্পুটাম, এএফবি, জিন এক্সপার্ট, ইফ নেসেসারি অনেকে বোন ম্যারো থেকে এএফবি স্টেইন করে, অনেকে লিভার বায়োপসিও করে, বাট দিস আর আনকমন ইনভেস্টিগেশন। আরো দুটো এক্সরে, একই ডায়াগনোসিস। দিস আর মিলিয়ারি টিউবারকুলোসিস। ফার্স্ট এক্সরেতেও মিডল জোন এবং লোয়ার জোনে খুবই প্রমিনেন্ট, multiple millet seed like appearance in both lungs, এবং সেকেন্ড এক্সরেতেও একই রকম ছোট 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 মিলেট দানার মতো অ্যাপিয়ারেন্স। আমাদের নেক্সট এক্সরে একটু ডিফিকাল্ট। দেখে মনে হচ্ছে রাইট লাংটা পুরোটুকুই ড্যামেজ, আপার জোনে খুব বেশি। কেমন ওপাসিটি এগুলো?
মাঝখানে মাঝখানে কালো কালো সাদা সাদা, দিস আর প্যাচি ওপাসিটি। সো প্যাচি ওপাসিটি আছে রাইট লাং এর পুরোটা জুড়ে, আপার জোনে বেশি, মিডল জোন এবং লোয়ার জোন, অলসো সাম পার্ট অফ লেফট লাং এর আপার জোনেও আছে। এবং একটু যদি খেয়াল করি তাহলে দেখব এখানে কিছু ফাইব্রাস ব্যান্ডের মতো আছে, আপার জোনে কিছু লম্বা লম্বা ব্যান্ডের মতো অ্যাপিয়ারেন্স আছে, এটা হচ্ছে ফাইব্রাস ব্যান্ড। যদি আমরা ট্রাকিয়ার দিকে একটু খেয়াল করি তাহলে ট্রাকিয়াটা সাইডে শিফটেড। This is a typical X-ray of fibrosis. এবং আমাদের দেশে সবচেয়ে কমন কজ অফ ফাইব্রোসিস হচ্ছে পোস্ট টিবি ফাইব্রোসিস, কারণ টিউবারকুলোসিস নরমালি এপিক্যাল জোনে হয় এবং যখন টিবিটা ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ট্রিটেড থাকে অথবা হিল হয় অথবা আনট্রিটেড রয়ে যায়, সেক্ষেত্রে এরকম ফাইব্রোসিস ডেভেলপ করে এবং সেই ফাইব্রোসিসের জন্য ট্রাকিয়াটা রাইট সাইডে শিফট হয়ে যায়। So mention to abnormal finding, there is patchy opacity in the right lung, more prominent in the upper zone with multiple fibrous band, and trachea is shifted to right. What is the radiological diagnosis? Again, আমি আগেও বলেছি যে যখন রেডিওলজিক্যাল ডায়াগনোসিস চাই তখন আপনি আন্ডারলাইং কজটা বলবেন না, it will be either consolidation or pleural effusion or fibrosis. So radiological diagnosis will be, this is a case of right-sided pulmonary fibrosis. What is the most likely cause? এরকম একটা এক্স-রে সবচেয়ে কমন কজ হচ্ছে pulmonary tuberculosis. Mention 3 important physical finding. যখন আমরা এরকম একটা পেশেন্টকে পালপেট করতে যাব ট্রাকিয়া, তখন আমরা রাইট সাইডে শিফট পাবো, আমরা মুভমেন্ট রাইট সাইডে মুভমেন্ট রেস্ট্রিক্টেড পাবো, এবং যে কোনো ফাইব্রোসিসের উপরে যদি আমরা অসকালটেট করতে যাই তাহলে আমরা ফাইন ক্রিপিটেশন পাবো। সো আপনারা যদি অন্য কোনো ফাইন্ডিং বলতে পারেন, কিন্তু ইম্পর্টেন্ট যেহেতু ফাইন্ডিং চেয়েছে সেহেতু ট্রাকিয়া রাইট সাইডে শিফটেড, movement restricted on the right side, and fine inspiratory crepitation found in the right side. এটা বললেই ভালো। এই এক্সরেটা কখনোই আগে এমবিবিএস লেভেলে দেখানো হতো না, কিন্তু আমাদের দেশকার পার্সপেক্টিভে কোভিড যেহেতু প্রত্যেকটা হাসপাতালেই প্রচুর কোভিড পেশেন্ট আসছে, এক্সরেটা শুধুমাত্র দেখে রাখেন একদম লেফট সাইডের এক্সরেটা হচ্ছে নরমাল একটা এক্সরে। মাঝখানের এক্সরেতে যদি দেখেন there is bilateral ground glass, কেমন একটা হেজি একটা ওপাসিটি bilaterally, এবং এই ওপাসিটিটা হচ্ছে পেরিফেরিতে আছে, দুই লাংসের পেরিফেরিতে আছে। এই ক্ষেত্রে আপার এবং মিডল জোন, রাইট এবং লেফটের আপার এবং মিডল জোনে একটা bilateral ground glass opacity আছে in the periphery. This is a typical case of COVID pneumonia. কখনোই এরকম এক্সরে আগে এমবিবিএস লেভেলে দেখানো হতো না, বাট যেহেতু এখন we are adapting to new situation, তো এই ধরনের এক্সরে আপনাদের ক্ষেত্রে চলে আসতেও পারে। একদম রাইট সাইডে যে এক্সরেটা সেখানেও দেখতে পাবেন bilateral opacity, একটা গ্রাউন্ড গ্লাস ওপাসিটি, খুবই একটা হেজি একটা ওপাসিটি আছে। ঠিক মার্জিনটা গ্রাউন্ড গ্লাস মানে খুব মার্জিনটা খুব ভালো মতো বুঝতে পারছেন না, একটা ইল ডিফাইন্ড মার্জিন ওপাসিটিটার, সেটা রাইটের আপার এবং মিড জোন, মিডল এবং লোয়ার জোনে আছে খুব প্রমিনেন্টলি, এবং লেফট সাইডের লোয়ার জোনে খুব প্রমিনেন্ট। দিস ইজ a typical X-ray of COVID pneumonia.
bilateral, peripheral, ground glass opacity, predominating the right upper zone and left lower zone. Okay, so এক্স-রে চেস্ট আপাতত এটুকুই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আপনারা যারা আরো ভালো এক্স-রে বুঝতে চান তারা কাইন্ডলি আব্দুল্লাহ স্যারের এক্স-রে বইটা দেখবেন, স্পেশালি ইন্টারনেটে প্রচুর এক্স-রে আছে, সেখান থেকে যখন টাইম পাবেন তখন দেখে নেবেন। এবং অ্যাকচুয়ালি এক্স-রে বোঝার সবচেয়ে ইজিয়েস্ট উপায় হচ্ছে যখন আপনারা ওয়ার্ডে যান, কোন একটা নিউমোনিয়া পেশেন্ট যদি পেলেন, আপনারা লং কেস হিসেবে দিয়েছে, কোনো কারণে টিচার আসতে দেরি হয়েছে বা কিছু করার নেই সেই ক্লাসে, চট করে যাওয়ার আগে একবার নিউমোনিয়া পেশেন্টটার এক্স-রে দেখে নেবেন। অথবা কোনো পেশেন্ট পেয়েছেন প্লুরাল এফিউশন দেখাচ্ছে শর্ট কেসে আপনাদের স্যার ম্যাডামরা, সেক্ষেত্রে চট করে একটু এক্স-রেটা বের করে দেখে যাবেন। যখন আপনারা বারবার এক্স-রে একই রকম এক্স-রে দেখতে থাকেন তখন জিনিসটা ব্রেনের মধ্যে গেঁথে যাবে, যে চট করে আপনারা যখন পরীক্ষাতে টাইম খুবই কম, সেই শর্ট টাইমের মধ্যে আপনারা এক্স-রে ডায়াগনোসিস করতে পারবেন ইজিলি। আর এটা হচ্ছে এক্স-রে স্কাল। আমরা বলেছি যে একটা এক্স-রে সবসময় চেস্ট এক্স-রে থেকে আসে, এবং আরেকটা এক্স-রে যদি আসে অথবা এক্স-রে হ্যান্ডের। এক্স-রে স্কালের মধ্যে দুটো এক্স-রে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাল্টিপল মায়োলোমা আর থ্যালাসেমিয়া। যদি গ্রসলি বলি দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করবেন কিভাবে করে, যে যখনই দেখবেন যে পাঞ্চড আউট লিশন দেখছেন, গোল গোল পাঞ্চড আউট লিশন, মনে হচ্ছে যে স্কাল বোনটা কেউ খেয়ে ফেলেছে, ছোট ছোট পাঞ্চড আউট লিশন যখন দেখবেন তখন মাথায় আসতে হবে যে we are looking at an X-ray of multiple myeloma. So what are the abnormalities? There are multiple punched out. This is first of all this is an X-ray skull, এবং আমরা কোন ভিউ দেখছি, এটা হচ্ছে ল্যাটারাল ভিউ। যদি পেশেন্টকে আমরা সাইডে দাঁড় করি এবং সেখান থেকে আমরা রেডিয়েশন দেই তাহলে এরকম ল্যাটারাল ভিউ আসবে। X-ray skull view showing multiple punched out lesion over the skull bone. What is the most likely cause? আমাদের লেভেলে আমরা সবচেয়ে লাইকলি কজ হচ্ছে মাল্টিপল মায়োলোমা। নেম টু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এরকম এক্স-রে মাল্টিপল মায়োলোমা বাদেও আরো অনেকগুলো কন্ডিশন থাকতে পারে। আমাদের জন্য সবচেয়ে কমন হচ্ছে মেটাস্টেসিস টু স্কাল বোন। যে কোনো যদি প্রাইমারি ক্যান্সার হয়, যদি সেটা স্কাল বোনে স্প্রেড করে তাহলে এটাকে বলা হয় মেটাস্টেটিক কার্সিনোমা। যদি লাংসে হয়, ব্রেস্ট ক্যান্সার, সেখান থেকে যদি স্কাল বোনে স্প্রেড করে তাহলে এরকম পাঞ্চড আউট লিশন পেতে পারি। আনাদার কজ হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেটা বোন রিজর্পশনে হেল্প করে, সেটা যদি সে কারণে প্যারাথাইরয়েড হরমোন যদি কোনো কারণে লেভেলটা বেড়ে যায় তাহলে মাল্টিপল জায়গায় এরকম লিশন পেতে পারি। এটা আরো একটা এক্স-রে মাল্টিপল মায়োলোমার। প্রথমটা হচ্ছে এক্স-রে স্কাল ল্যাটারাল ভিউ, যেখানে মাল্টিপল পাঞ্চড আউট লিশন দেখা যাচ্ছে, এবং সিমিলারলি সেকেন্ড এক্স-রেতেও পাঞ্চড আউট লিশন দেখতে পাচ্ছি আমরা। একই রকম লিশন আমরা আর কোথায় কোথায় পেতে পারি মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে? রিবসে পেতে পারি, ভার্টিব্রাতে পেতে পারি, এবং পেলভিসে এবং ফিমারে পেতে পারি একই রকম পাঞ্চড আউট লিশন। আমার লাস্ট কোয়েশ্চেন ছিল হচ্ছে নেম 6 ইনভেস্টিগেশন টু আইডেন্টিফাই দ্য কজ। যদি আমরা মাথায় রাখি সবচেয়ে ইম্পর্টেন্ট কজ হচ্ছে মাল্টিপল মায়োলোমা, তাহলে আমরা কি কি জিনিস করব? সবার আগে একটা সিবিসি, ইএসআর এবং পিবিএফ করব। এর ইনভেস্টিগেশন হবে হচ্ছে আমাদের সেরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস। এখানে গ্লোবিউলিনটা অনেক বেড়ে যায়, আমরা জানি মাল্টিপল মায়োলোমাতে গ্লোবিউলিন বেড়ে যায়। এবং ফর বেংস জোন্স প্রোটিন। বেংস জোন্স প্রোটিন হচ্ছে আমরা ইমিউনোগ্লোবিউলিন যে তৈরি হয় সেগুলোর লাইট চেইন অনেক বেড়ে যায় মাল্টিপল মায়োলোমাতে, সেগুলো আমরা ডিটেক্ট করব হচ্ছে ইউরিন ফর বেংস জোন্স প্রোটিন দিয়ে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন কনফার্ম করার জন্য মাল্টিপল মায়োলোমা হচ্ছে বোন ম্যারো অ্যাসপিরেশন এন্ড স্টাডি। আমরা আর বলেছিলাম কি দুটো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, একটা হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম। সো হাইপার প্যারাথাইরয়েডিজম দেখার জন্য
আমাদেরকে একটা প্যারাথাইরয়েড হরমোন লেভেল করতে হবে, সেরাম প্যারাথাইরয়েড লেভেল, which will be raised in case of hyperparathyroidism. Also, serum calcium and alkaline phosphatase. আমরা জানি hyperparathyroidism বোনকে ক্ষয় করে এবং বোন রিজর্পশন হয়, বোনের টার্নওভার বেশি হয়, সে কারণে অ্যালকালাইন ফসফেটেজ বেড়ে যাবে। অলসো যদি মাল্টিপল মায়োলোমাতে যদি ফ্র্যাকচার হয়ে যায় সেক্ষেত্রেও অ্যালকালাইন ফসফেটেজ বেড়ে যেতে পারে। So 6 investigation will be CBC, ESR with PBF, then serum protein electrophoresis, urine for Beng-Jones protein, bone marrow examination or bone marrow analysis, serum parathyroid hormone level, calcium and alkaline phosphatase. আমরা এর পরের এক্সরে যাচ্ছি, এক্সরে স্কাল। আমরা যেটা বলেছি যে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া অথবা থ্যালাসেমিয়া। কি ফাইন্ডিং পাবো আমরা? যদি দেখি আমরা ওয়াইডেনিং অফ ডিপ্লয়েড স্পেস, এটা হচ্ছে ইনার টেবল, এটা হচ্ছে আউটার টেবল স্কাল বোনের। এই দুই টেবিলের মাঝখানে যে স্পেসটা সেটাকে বলা হয় ডিপ্লয়েড স্পেস। সো দেয়ার উইল বি ওয়াইডেনিং অফ ডিপ্লয়েড স্পেস, আউটার টেবলটা থিন হয়ে যাবে, মার্জিনটা অনেক থিন হয়ে গেছে। সো দেয়ার উইল বি থিনিং অফ আউটার টেবল, এবং বোনের মাঝখানে যে ট্রাবেকুলি গুলো আছে সেগুলো খুব ঠিক হয়ে যায়। এই ঠিক হয়ে যাওয়ার জন্য মনে হয় যে স্কাল বোনের উপরে চুল, we call it hair on end appearance. So তিনটা ফাইন্ডিং যদি বলতে চাই, there will be widening of diploid table, diploid space, thinning of outer table, thickening and of trabecula, giving rise to hair on end appearance. What is the diagnosis? This is a case of hereditary hemolytic anemia. যদি আপনারা বলতে চান থ্যালাসেমিয়া সেটা তো পয়েন্ট নেওয়া হবে। Name to investigation you will do. কি করব আমরা? যেহেতু আমরা চিন্তা অফ থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়ার জন্য সবচেয়ে কনফার্মেটরি ইনভেস্টিগেশন হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। মনে রাখবেন প্রোটিন ইলেকট্রোফোরেসিস হচ্ছে মাল্টিপল মায়োলোমার জন্য এবং হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস হচ্ছে থ্যালাসেমিয়ার জন্য অথবা হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়ার জন্য। আর অবশ্যই একটা সিবিসি উইথ পিবিএফ দেখব। সিবিসি পিবিএফ আমরা কি পাবো? আমরা হিমোগ্লোবিন কম পাবো এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম, সেখানে আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া পাবো। তার সাথে আরবিসি গুলোর মরফোলজি চেঞ্জ হয়ে টার্গেট সেল দেখা যাবে। মেনশন 4 ফিজিক্যাল সাইন। এইখানটাতে অনেক এক্সামিনি বারবার কনফিউজড হয়ে যান, সাইনের জায়গায় সিম্পটম লেখেন, সিম্পটমের জায়গায় সাইন লেখেন। কাইন্ডলি একটু ভালো করে পড়ে নেবেন যে কি চেয়েছে, সিম্পটম চেয়েছে নাকি সাইন চেয়েছে। সাইন হচ্ছে আপনারা এক্সামিনেশন করে যেটা পাবেন সেটাকে বলা হয় সাইন, এবং সিম্পটম হচ্ছে পেশেন্ট যেটা কমপ্লেইন করবে সেটাকে বলা হয় সিম্পটম। তো আমরা এরকম একটা পেশেন্টকে যদি আমরা এক্সামিন করতে যাই তাহলে আমরা সবার আগেই পেশেন্টের অ্যাপিয়ারেন্স কি দেখবো? পেশেন্টের একটা ফ্রন্টাল বসিং থাকবে যেটাকে মঙ্গলয়েড ফেস বলা হতো আগে। এরপর অ্যানিমিয়া পাওয়া যাবে, জন্ডিস পাওয়া যাবে, বিকজ সেলগুলো বারবার রেড সেলগুলো ভেঙে যাচ্ছে, ভেঙে যে জন্ডিস তৈরি হচ্ছে, এবং তার সাথে পেশেন্টের থাকবে। ঠিক আছে? সো দিস আর দ্য 4 ফিজিক্যাল সাইন্স। আমরা আবারও দেখেছি এক্স-রে স্কাল, দিস ইজ আ থ্যালাসেমিয়ার এক্স-রে and also this is a multiple myeloma x-ray. আপনারা কাইন্ডলি ওয়ার্ডে যখন যাবেন একটু কষ্ট করে যে কোনো এরকম পেশেন্ট যদি পান, ওয়ার্ডে যদি কোনো পেশেন্ট পান যেটা থ্যালাসেমিয়ার পেশেন্ট ভর্তি হয়েছে অথবা একটা মাল্টিপল মায়োলোমা ডায়াগনোসিস হয়েছে ওয়ার্ডে, সেই পেশেন্টগুলো দয়া করে খুঁজে বের করে একটু এক্স-রে গুলো দেখবেন এবং দেখবেন একই রকম অ্যাপিয়ারেন্স, সবগুলো এক্স-রেতে এরকম অ্যাপিয়ারেন্স পাবেন। তো আশা করছি আমার এই সেশনটা আপনাদের জন্য ইউজফুল ছিল। আর যদি আপনাদের কোনো রকম কোনো কোয়েরি থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আর আবারও বলছি অসপিতে হচ্ছে মার্ক ক্যারি করা খুবই ইজি, বিকজ এখানে যদি আপনি সলিড লিখতে পারেন, যা চেয়েছে এক্সামিনার সেটা যদি আপনি একদম লিখতে পারেন ফুল মার্ক পাবেন,
এবং অসপিতে ইনফ্যাক্ট 100 তোলা কোনো অসুবিধার ব্যাপার না যদি একটু ওয়ার্ডে অ্যাটেনশন দিয়ে ক্লাস করেন। থ্যাংক ইউ।